বিএনপির আর আওয়ামী লীগের মধ্যে কি কোনো তফাৎ আছে? এরা তো একই। কোনো এক সময় হাসিনাকে পয়গম্বরের মেয়ে বানানো হয়েছে, কোনো এক সময় হাসিনাকে দরবেশের বংশধর বানানো হয়েছে, কোন সময় হাসিনাকে নবীদের বংশধর বানানো হয়েছে। আর এখন কাকে বানায় শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। তারেক রহমান সাহেব, আমি জানি না এর নাম কি, এ বোধহয় কোনো টোকাই টোকাই হবে, রাস্তাঘাটে পড়ে থাকা। এর নাম আপনারা জানেন, আমি জানি না। এই টোকাই বলেছে যে নবী রাসূলের সময় নাকি এত বড় যোগ্য প্রধানমন্ত্রী হইতো যত বড় যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা কি মনে করেন তারেক রহমান ওই ধরনের যোগ্য প্রধানমন্ত্রী? আপনারা যদি মনে করেন, আমি আর আর্গুমেন্টে যাব না আপনাদের সাথে, কিন্তু আমি এতটুকু জানি, সংসদে এফেক্টিভ কথা বলতে যেই ব্যক্তি পারে না, যেই ব্যক্তি এফেক্টিভ একটা পলিসি নিয়ে ডিসকাশন করতে পারে না, যেই ব্যক্তি বাংলাদেশের গভর্নিং এর ক্ষেত্রে এফেক্টিভ সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারে না, সেই লোক নাকি নবী রাসূলের সময়ের প্রধানমন্ত্রীদের মতো। ওয়েল, আমি তা মনে করি না। এ ধরনের টোকাইরা পা চাটার জন্য এ ধরনের কথা বলে। একটু বিবেচনা করে দেখেন, পা চাটার আর কোন তরিকা খুঁজে পান কিনা। এই পা চাটতে গেলেও নবী রাসূলদের নাম টানতে হবে, এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে? আমাকে বলেন। হাসিনা বলে ক্ষমতার থেকে তাড়াতে পারে কেউ নাই, আমির খিচ্চর বলে বিএনপিকে কেউ বিট করতে পারে এমন কেউ নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিএনপি আর আওয়ামী লীগ? এটা তো সেম। এবার আসি, একটা লোক মসজিদ নিয়ে কথা বলছে, এই লোকটার কথাটা একটু শুনেন। প্রত্যেকে কানে কানে ওয়াক করবো, মসজিদে কোনো রাজনীতি করতে দেবো না। করবেন যাবেন, রাজনীতি করবেন, রাজনীতি নামে ব্যবসা করবেন, এই সুযোগ বাংলাদেশের রাজনীতিতে থাকতে আপনারা যদি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে বলেন যে শুয়োরের বাচ্চা তুই পানি মন্ত্রী, তুই ফারাক্কা থেকে কত কিউসেক পানি আনছিস, এই শুয়োরের বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোন মিটিং এর মধ্যে, এই শুয়োরের বাচ্চা তুই পানি সম্পদ মন্ত্রী হইছিস, তুই টিপাই মুখ থেকে কত কিউসেক পানি আনছিস, তিস্তার থেকে কত কিউসেক পানি আনছিস, এই বেশ্যা এই কথাটার জবাব দিবে না। কিন্তু এই বেশ্যা বলছে মসজিদে রাজনীতি করতে দিবে না। এনি তোমারে মিয়া গালি দিতে আমার বিবেকে বাধে, কারণ তোমার সাথে 2-4 বার আমার কথা হয়েছে। আমি তো মনে করছিলাম তুমি অ্যান্টাই ইন্ডিয়ান একজন লোক, কিন্তু এখন তো দেখি তুমিও এক খানকির পোলা। এই বেটা মদন, ইসলামিক হিস্ট্রিতে কুত্তার বাচ্চা, তুই জানিস না যে রাজনীতি শুরু হয়েছে মসজিদ থেকে? কুত্তার বাচ্চা, তোর লেখাপড়া তো করছিস, তুই তো অশিক্ষিত বলদ না। মসজিদে নববী, মক্কা শরীফে এবং মদিনাতে মসজিদে বসে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, জনগণের সেবা শুরু হয়েছে, মানবাধিকার শুরু হয়েছে। তার বাচ্চা, তুই তাহলে রাজনীতি মসজিদে করতে দিবি না, মন্দিরে করবি? তুই মন্দিরে যাওয়া শুরু করছিস। এই মদনের বাচ্চা মদন, তুই নির্বাচন করতে যাই তুই কইছিস তোর সম্পদের পরিমাণ 47 লক্ষ, আর তুই গরু কিনছিস 32 লক্ষ টাকা দিয়া। বলদের বাচ্চা বলদ, টাকা দিছে কে? বউ বান্দা দিছিস না মেয়ে বান্দা দিছিস? এরা কোনোদিন কার উপরে নির্ভর করবেন, কাকে মানুষ বানাবেন? দর্শক শ্রোতা, সাবজেক্টটা গালির কেন আসলো, একটা কারণ একটু চিন্তা করে দেখেন। সে পানি সম্পদ মন্ত্রী। এনি কি আপনারা শুনছেন গঙ্গার পানি থেকে ন্যায্য হিস্যার জন্য একটা মন্তব্য কোন জায়গায় করছে? তিস্তার পানির জন্য একটা জায়গায় কোথা থেকে কোনো মন্তব্য করছে? ফেনী নদীর উপরে বাদ দিয়ে ওইখানে পানি সরাচ্ছে, এটা নিয়ে এনি একটা কথা বলছে? কথা বলে নাই। কিন্তু মান্দার গাছের ঘরের রিক্সা দাঁড়াইয়া মসজিদে রাজনীতি করতে দিবে না, সেখানে আবার জেহেল দেখায় সাউয়ার পোলা।
দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। একটা জিনিস অত্যন্ত কষ্টদায়ক, আমাদের দেশে আপনি সত্য কথা বলবেন, আপনি হবেন অভদ্র। আপনি আমাদের দেশে এফেক্টিভ কোনো বিষয় নিয়ে কথা বলবেন, আপনি হবেন হারামজাদা। কিন্তু আপনি যদি নিউ ইয়র্কের হিরো আলম হন, ট্যাক্সি রিক্সা চালানোর কথা কইয়া বসুন্ধরার কামলাগিরি করেন, সেক্ষেত্রে আপনি হবেন বিখ্যাত। আমি একটা কথা সবসময় চিন্তা করি, বিখ্যাত হওয়া লায়াবিলিটি কে কান্দে নিতে চায়, কে যেন নেয়। কিন্তু একটা জিনিস আমি জানি, সত্যকে ক্যারি করা অত্যন্ত দুরূহ। আপনি সত্য বলবেন, আপনি অত্যন্ত সিরিয়াস পজিশনে থাকবেন। আজকের আমি ওয়াদা করেছিলাম, আমার সম্পর্কে বেশ কিছু লোকজনরা কিছু মন্তব্য করে। আমি বলেছিলাম আজকের আমাকে নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। যারাই আমাকে নিয়ে প্রশ্নগুলো করতে চায়, যদি লাইভে এসে আমাকে কেউ কোনো প্রশ্ন করতে চান, আমাকে আপনারা লাইভে এসে এই প্রশ্নগুলো এখন করতে পারেন। আমি কতগুলো সাবজেক্টে আমি কথা যদি বলি, যেমন অনেকে বলে দেশপ্রেম থাকলে দেশে এসে রাজনীতি করেন না কেন। শুধু দর্শক শ্রোতা, দেশের উন্নয়নের জন্যই তো মানুষ রাজনীতি করে, দেশকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য করানোর জন্যই তো মানুষ রাজনীতি করে, দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্যই তো মানুষ রাজনীতি করে। তো সেক্ষেত্রে ওই রাজনীতিটা আপনাকে স্রেফ বাংলাদেশে বসে করতে হবে এমন কোনো কথা তো কোনো রাষ্ট্রবিজ্ঞানের বইতে লেখা নাই। আমি আপনাদেরকে উদাহরণ দেই। ধরেন আমেরিকান কংগ্রেসে আমাদের বাংলাদেশ বিষয়ক কিছু বিষয় আছে, এখন এই কংগ্রেসম্যানদের সাথে আমাদের খাতির করতে হবে। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কংগ্রেসম্যানদেরকে দিয়ে একটা সেশনে বাংলাদেশের পক্ষে তাদেরকে ককাস তৈরি করাতে হবে, তাদের মাধ্যমে ভোট দেওয়াতে হবে। ওই কাজটা কি আপনি বাংলাদেশে বসে পারবেন? আমরা শুধু আমেরিকায় না, ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশের জন্য আমরা যদি কোনো সাহায্য নিতে যাই, এই কাজটা কি আমরা বাংলাদেশে বসে পারবো? নিদেন পক্ষে আমি যদি বৈদেশিক মুদ্রাও অর্জন করতে যাই, সেটাও কি আমরা বাংলাদেশে বসে পারবো? আপনারা যেসব লোকজনরা বলেন যে দেশপ্রেম থাকলে দেশে এসে রাজনীতি করা, এই কথাটা জাস্ট ইগনোরেন্ট, অশিক্ষিত, অদূরদর্শী কিছু লোকজনদের কথাবার্তা। এটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার জানা নাই। কিন্তু যারা এই প্রশ্নগুলো করেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, ভাই একটু লেখাপড়া করেন, একটু আকল বুদ্ধি বাড়ান, একটু লবণ খান, আর একটু ইমানদার হন। এই প্রশ্ন বাদ দিয়ে অন্য কোনো লজিক্যাল প্রশ্ন, এফেক্টিভ প্রশ্ন দেশপ্রেমের ক্ষেত্রে যদি কিছু করার থাকে এটা করেন। আমি ওটার পিছনে সময় নষ্ট করি। অনেকে আবার বলেন বিদেশে বসে বকবক করা সহজ। বাংলাদেশিদের মধ্যে প্রায় কোটিখানেক লোক দেশের বাইরে থাকে। এই 1 কোটি লোকজনের মধ্যে তারা কতজন মানুষকে দেখেন? আমেরিকায় কয়েক লক্ষ লোকজন থাকে। আমি যখন আমেরিকান কংগ্রেসে অথবা সিনেটে অথবা পররাষ্ট্র দপ্তরে অথবা পেন্টাগনে অথবা হোয়াইট হাউসে বিভিন্ন জায়গায় গিয়ে আমি যখন কথাবার্তা বলতে যাই, আমি তো অন্য কোনো বাংলাদেশি দেখি না রে ভাই। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে আমি তো সবটাই জানি। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় গিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট।
তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো এক সেকেন্ড লাগতো। আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। ওকে, আপনারা শুনেছেন মেঘালয় দিয়ে ঢুকেছে। এখন মেঘালয়, শিলং, আপনারা আবার সালাউদ্দিন আহমেদের নামের সাথে তো এই শব্দটাও যোগ করে ফেলেছেন, শিলং সালাউদ্দিন। আপনাদেরকে আমি একটা কথা বলি, এক একটা রাউটে এক একজনকে ব্যবহার করা হয়, এক এক জায়গায় এক একজনকে এক্সপার্ট বানানো হয়। এই মেঘালয়তে এবং শিলংয়ের এই সাবজেক্টটার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপার্ট এই সালাউদ্দিন, আমির খচ্চর এবং এস আলম। এই তিন ক্রিমিনাল, ও আরো আছে মোদি, ওসি প্রদীপ, এরা এর সাথে জড়িত। এবং এইখানে ভারতের র এবং এনএসজি বাংলাদেশ থেকে খুনি এবং গুমপ্রিদেরকে আনা নেওয়া করে পলায়নের ক্ষেত্রে। একটা জিনিস তো, মোফাজ্জল ফয়সাল করিম যখন পালানোর জন্য ভারতে যাবে, এটা ফয়সাল করিমের উপরে ছিল না, এটা ছিল পুরোপুরি ওয়াকারের উপরে এবং এর আগে ডিজিএফআই ডিজি যে জাহাঙ্গীর আলম ছিল তার উপরে। ফয়সালকে কি করে ওখানে পুশিং করা যায়, চারিদিক থেকে তারা দেখেছে। আমেরিকান স্যাটেলাইট, ইউরোপিয়ান স্যাটেলাইট, আরো দুইটা দেশের স্যাটেলাইট কোথায় যায় ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে কি করে তাকে বর্ডার ক্রস করানো যায়। কারণ আমেরিকানরা ওত পেতে ছিল, আরো দুইটা কান্ট্রি ওত পেতে ছিল কে থাবা মারবে। ওয়াকার অত্যন্ত আতঙ্কের মধ্যে ছিল যদি ধরা পড়ে যায়। পরবর্তী সময় খুব সতর্কতার সাথে ওখানে ঢুকানো হয়েছে। কোথা দিয়ে? মেঘালয় দিয়ে। ঢুকানোর পরে তাকে বাংলায় আসছে। এখন একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি এই কথাটা বলেন নাই। কেন বলেন নাই? যে কোনো একজন রাজনৈতিক নেতা ইলেক্টেড হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব রাষ্ট্রের সাথে, সিস্টেমের সাথে সরাসরি থাকে না। আপনাদেরকে আবার বলি, আপনি একজন রাজনৈতিক নেতা, আপনি তখনও ইউ আর নট পার্ট অফ দ্য সিস্টেম এবং সিস্টেমের কনফিডেন্সিয়ালিটি আপনি তখনও রক্ষা করার দরকার নাই, কারণ ইউ আর নট পার্ট অফ দ্য সিস্টেম। আমি উদাহরণ দেই, বাংলাদেশে কোন একজন মানুষ এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তিনি সিকিউরিটি অথবা ইন্টেলিজেন্স ব্রিফিং পাইতে পারে, কিন্তু এমপি হওয়ার আগে জাস্ট একজন রাজনৈতিক নেতা সেই ব্রিফিংটা পাবে না। তাইলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে কথাগুলো বলছে এটা বলছে কারণ উনি এখন মুখ্যমন্ত্রী না। এই মুহূর্তে ভারতীয় কনস্টিটিউশনের প্রতি অথবা ইন্টেলিজেন্সের উপরে অথবা কোনো অপারেশনাল সাইডের উপরে উনি অব্লিগেটেড না। উনি এখন কথা বলতে পারেন, কিন্তু তখন পারতেন না। কেন পারতেন না? ওই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এ ধরনের কথা বলতো তাইলে
ফেডারেল গভর্নমেন্ট মমতার এগেনস্টে চার্জ নিয়ে আসতে পারত, কি যে তুমি রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ করে দিয়েছ, মমতাকে বিচারের মুখোমুখি করে এই মুখ্যমন্ত্রী থেকে তাকে সরিয়ে দিতে পারত। কারণ রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করতে হলে এটা থাকে সলেম রেসপন্সিবিলিটি অব এ পাবলিক অফিসিয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই কথাগুলো বলতে পারে নাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন মেঘালয় থেকে একজন খুনিকে ভিতরে ঢুকানো হয়েছে, এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেছে এটাকে গোপন রাখতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, এই হাদি কিন্তু কোন বাংলাদেশের একেবারে এ গ্রেড রাজনৈতিক নেতা বা ক্ষমতাসীন দলের কোন নেতা এমন কেউ ছিল না। হি ওয়াজ এ মোটিভেশনাল স্পিকার। আমার ভাই শরীফ ওসমান হাদি লোকজনদেরকে মোটিভেট করতে পারতেন, এবং সে মোটিভেট করার জন্য বিভিন্ন সময় ভারতকে নিয়ে কথা বলেছে। কিন্তু এই শরীফ ওসমান হাদিকে মারার পরে ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি এবং ওয়াকার এবং এসইউ ওটাকে কি বলে, ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কায়েমকে দায়ী করার চেষ্টা করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করার চেষ্টা করেছে, এনসিপির লোকজনদেরকে দায়ী করার চেষ্টা করেছে, বলেছে অমুকে দায়ী, বিভিন্ন কথা বলেছে। এখন আমাকে একটা কথা বলে, এই হত্যাকাণ্ডের সাথে ভারত যে জড়িত, ভারত কন্ট্রাক্ট কিলার হিসাবে এখানে পার্টিসিপেট করেছে, ভারত কার পক্ষে কন্ট্রাক্ট কিলার হয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় ঢোকাতে হবে। ভারত আপনার বা আমার জন্য বাংলাদেশে কাউকে কিল করতে আসবে না, তাহলে কার জন্য কিল করতে এসছে? এত ভারতের ঘনিষ্ঠ লোক কে যার জন্য শরীফ ওসমান হাদিকে খুন করতে হবে? একটু একা একা চিন্তা করে দেখেন। শরীফ ওসমান হাদিকে একজন মোটিভেশনাল স্পিকার, শরীফ ওসমান হাদিকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, শরীফ ওসমান হাদিকে একজন সচেতন মানুষের নাম, কিন্তু শরীফ ওসমান, এই জন্য তো শরীফ ওসমান হাদিকে খুন করার দরকার নাই। বাট ওয়ান্স শরীফ ওসমান হাদি বিকাম দ্য থ্রেট অফ দ্য সিস্টেম, threat against the system, threat against গোরখোদক আব্বাস, তাইলে এখনই প্রশ্ন আসে, গোরখোদক আব্বাস কে? গোরখোদক আব্বাস ঢাকা ব্যাংকের মালিক। গোরখোদক আব্বাস তার প্রতিদিনের ইনকাম অর্থাৎ চাঁদাবাজি এবং দখলবাজির থেকে তার প্রতিদিনের ইনকাম প্রায় 8 থেকে 10 কোটি, এবং ইলিয়াস আলীকে যারা খুন করেছে, গুম করেছে এবং আন্দোলন করতে দেয় নাই, এটার পরে এর পিছনে এই গোরখোদক আব্বাস। আরো আছে, বেগম খালেদা জিয়া যাতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, বেগম খালেদা জিয়াকে ঢাকায় বালু ট্রাক দিয়ে বন্ধ করে রাখা যেই ব্যক্তি সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, নম্বর ভূমিকা, ওটাই হলো গোরখোদক আব্বাস। তারপরে কে? মোহাম্মদ সালাম। বেগম খালেদা জিয়াকে এই যে বালু ট্রাক তাকে আটকায়া রাখা এবং ইলিয়াস আলীকে খুনের পরে ঢাকায় আন্দোলন হইতে না দেওয়া, 3 জন মানুষ সরাসরি এই কাজগুলোর সাথে জড়িত। একজন গোরখোদক আব্বাস, নাম্বার 2 সাদেক হোসেন খোকা, আর নাম্বার 3 মোহাম্মদ সালাম। এখন
আমার ভাই শরীফ ওসমান হাদি যখন মোটিভেশনাল স্পিকার হিসাবে কাজ করেছে, তার জীবন রিস্কের মধ্যে ছিল না। সে যখন কমিউনিটি অ্যাক্টিভিস্ট অথবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে কাজ করেছে, ওকে মারার প্রয়োজন হয় নাই। কিন্তু যেই মুহূর্তে ভারতের কলিজার টুকরার একটা পার্ট শুধু আব্বাসকে তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, দেন হাদি বিকাম এ থ্রেট। হাদিকে মারা জরুরি হইল। এখন এখানে কি করে ইনভলভ হইল? আপনাদের মনে আছে হাদি মারা যাওয়ার আগে বিক্রম মিস্ত্রি ঢাকায় আসছে, প্রণয় ভার্মা এটা নিয়ে দেন দরবার করছে, গোরখোদক আব্বাস বাংলাদেশ ব্যাংকে গেছে দলবল নিয়ে, এবং তারপরে গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আবাল মিন্টু একত্রে ওয়াকারের সাথে ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে দেখা করেছে। আরো করেছে বিক্রম মিস্ত্রি যখন প্রণয় ভার্মা সহ ওয়াকারের সাথে দেখা করতে যায় ক্যান্টনমেন্টে, গোরখোদক আব্বাসকে ডাকা হয়। ওখানে ওয়াদা করা হয় যে কোনো মূল্যে তাকে নির্বাচিত করে নিয়ে আসা হবে। হাদির সাবজেক্ট আসলো, উনি নির্বাচিত হলো। উনি নির্বাচিত হওয়ার পরে তাকে কোথা থেকে কিভাবে সেভ করবে, দেশ থেকে সরাবে এবং সঠিক হেফাজতে রাখবে, পুলিশকে টাচ করতে পারবে না, এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব দেওয়ার মধ্যে জাহাঙ্গীর আলম ছিল তৎকালীন ডিজিএফআই ডিজি, সিআইডির ডিআইজি যে দায়িত্ব ছিল সে, বিএনপির কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ভিতরে গোরখোদক আব্বাস, সালাউদ্দিন, আমির খচ্চর এবং লন্ডন থেকে আসা একজন নেতা আছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির সরাসরি এর মধ্যে জড়িত ছিল না, কিন্তু সে জানতো ব্যাপারটা। আর ওয়াকার তো সার্বিকভাবে এটার দায়িত্বেই ছিল। কি করা হলো? হাদিকে মেরে ফেলা হলো। মেরে ফেলার পরে ফয়সাল করিমকে ঢাকা ক্যান্টনমেন্টে, ওই যে যেখানে 626 জনকে নিছে, প্রথমে বলা হয়েছিল তাকে আয়না ঘরে রাখা হবে, কিন্তু ফয়সাল করিম বাদ সাধছে, বলছে আমি আয়না ঘরে কেন যাব, আমি আপনাদের কথা মতো কাজ করেছি। ফয়সাল করিম ওখানে যায় নাই। ফয়সাল করিমকে জামাই আদরে ওয়াকার ওখানে রেখে তারপরে ভারতে পাঠাইছে। কোথা দিয়ে পাঠাইছে? এখানে সালাউদ্দিনের এক্সপার্টিজ আছে, মেঘালয়, ভারতের রয়ের আছে, এনএসজির আছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অব ইন্ডিয়া। তারা একত্রে ফয়সাল করিমকে ওখানে নিয়ে ইন্ডিয়ায় ঢুকাইছে। এবং ফয়সাল করিম আজকের ইন্ডিয়ার হাজতে। শুধু দর্শক শ্রোতা, অত্যন্ত কনফিডেন্টের সাথে আমি একটা কথা বলছি, আমি ওখানকার এফআইআর এবং ফয়সাল করিমের স্বীকারোক্তি যেখানে যেখানে আমি হয়তো আর কিছুদিনের মধ্যে আমি পেয়ে যাব এবং আমি আপনাদের সাথে তখন এটাকে শেয়ার করব। আজকের ফয়সাল করিম যে ইন্ডিয়ায় আছে, সাথে আরেকজন যে ইন্ডিয়ায় আছে, এটা নিয়ে আর কারো সন্দেহের কোনো অবকাশ নাই। এবং ফয়সাল করিম হাদির যে খুনি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওয়াকার, ডিজিএফআই, এনএসআই, সিআইডি এরা যে ভারতীয়দেরকে বাংলাদেশে এনে কিছু হত্যাযজ্ঞ ঘটিয়েছে, এরই একটা প্রকৃষ্ট উদাহরণ আমার ভাই শরীফ ওসমান হাদি। অর্থাৎ বাংলাদেশে যারা বাংলাদেশে কারা অ্যাক্টিভিজম করবেন, বাংলাদেশে কারা মানবাধিকার নিয়ে কাজ করবেন, বাংলাদেশে
দেশপ্রেম কে দেখাবেন? যারাই দেখাবেন